কিন্তু কয়েক সপ্তাহ ধরে একটানা মুষলধার বৃষ্টি হওয়ার কারণে আচার তৈরি বন্ধ হয়ে যায়। কি বলতাছো? কেমনে বের হব? তানিয়া দেখো, ভালো করে দেখো, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। আজ রাতের মধ্যে এই ঘর পানিতে পুরো ডুবে যাবে। আর তুমি কইতাছো কই যামু, কিভাবে যামু? আরে না না, ঘরের পিছন দিকটা পুরোপুরি ভেঙে পড়ে গেছে। চালু কর তুমি, চলো চলো পলাও। অনেক দিন পরে আইছি শিকার করতে। আজকে কোনো পাখি দেখতাছি না, লাগতাছে ঝড় বৃষ্টির মধ্যে সব পাখি মারা গেছে। চল আজকে শিকার না করি। এমনিতেও এত প্রাকৃতিক সমস্যা হওয়ার পর যদি আমরা শিকার করি তাহলে তো কোনো পাখিই বাঁচবো না। আরে হ্যাঁ, চল চল সামনে গিয়ে দেখি। মনে হয় পানিতে ভাসতে ভাসতে চলে এসেছি। হ্যাঁ, নিঃশ্বাস লইতাছে, বেঁচে আসছে এখনো। তাহলে চল এদেরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই, তোবা ঠিক হয়ে যেতে পারে। আকাশ আর সাগর তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করে, যেখানে তারা দুজন পুরোপুরি সুস্থ হয়ে যায়। আকাশ সবুজপুর গ্রামের এক ধনী ব্যক্তির ভাইয়ের একমাত্র ছেলে। ধনী ব্যক্তি যখন এসব শুনেছে তখন আকাশ বলেছে, করিম আর তানিয়ারে ঘরে নিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, তোমাদের সাথে কি হয়েছিল? তোমার নদীর পাড়ে আসলে কিভাবে? আমাদের ঘরে পানি ঢুকে গেছিল। আমরা ঘর থেকে বের হতেই রইছিলাম, কিন্তু ঘরের পিছন সাইডটা ভেঙে পড়ে যায়। পানি অনেক বাড়তাছিল। আমরা একটা গাছের ঢাল ধরে কোনো মতো বেঁচেছিলাম। পানি আমাদের কই নিয়ে গেছে কিছুই জানতাম না। যখন জ্ঞান আসে তখন দেখি আমরা হাসপাতাল। হ্যাঁ, আমার ভাতিজা তোমাদেরকে হাসপাতাল নিয়ে গেছিল। তোমাদের বাড়িতে আর এখন নেই। যদি তোমাদের সমস্যা না হয় তাহলে তোমরা আমার এখানে থাকতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আপনি আমাদের কোনো কাম দেন, কোনো কাম না কইরা আমরাই এখানে থাকতে পারম না। হ্যাঁ বাবু, আমাদের কোনো কাম দাইন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা বলো তোমরা কি কাম করতে পারো? ঘরের সব কাম করতে পারি, খাবার তৈরি করা, ঘরবাড়ি পরিষ্কার করা, সব কিছু। অনেক ভালো। ঠিক আছে, তোমরা নিজেদের ঘরের মতো এখানে থাকো। আমার ঘরে আমি, আমার ছোট ভাই আর তার বউ আর আমার ভাতিজা থাকে। বাবু, আপনার কোনো বাচ্চা নাই? না না, পরিবারের দায়িত্বের উপর এতই ব্যস্ত হয়ে গেছিল যে বিয়েই করি নাই। তোমরা এখানে তোমাদের নিজেদের ঘর ভেবেই থাকো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে। আপনি চিন্তা কইরেন না বাবু, আমরা সব কাজ ঠিক মতো করে ফেলব। ঠিক আছে, তাহলে চলো তোমরা নিচে ওই দিকের ঘরটা থাকো। উপরে আমার ভাইয়ের পরিবার থাকে, তাদের দরকারের দিকে একটু খেয়াল রেখো, ঠিক আছে? জি বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আজকে থেকে কাম শুরু করে দিতাছি। অনেক ভালো, ঠিক আছে ঠিক আছে। করিম আর তানিয়াকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, এটা আকাশের মা বাবার পছন্দ হয়নি। এত ধন সম্পদের মালিক আকাশের চাচায়, তার জন্য তাদের সবসময় ভয় লাগত, যদি আকাশের চাচা কাউকে কিছুটা হলেও সম্পত্তি লিখে দিয়ে দেয়। তুই কা ঘুরে ঘরে নিয়ে আইসোস? তোর কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? আরে মা, এসব তুমি কি বলতাছো? বিপদে পড়লে মানুষদের সাহায্য করতে হয়, এটা তো তুমি শিখাইছে আমারে। সাহায্য করার মানে এটা না যে তুই তাদেরকে ঘরে নিয়ে আসবি। আরে মা, দেখো এখনো, এতে খারাপ কি? তোমারই তো ভালো হবে। কাজের লোক কয়দিন ধরে আসতাছে না, তুমি তো প্রতিদিন চিল্লাচিল্লি করতে থাকো। দেখো তারা কিভাবে ঘরের সব কাজ ভালো মতো করতেছে। তোর চাচারও তো তাদের উপর অনেক দয়া হইতাছে। দেখলে আমার রাগে শরীরের রক্ত গরম হইয়া গিতাছে। কি সমস্যা মা? তুমি চাচার উপরে এত রেগে থাকো কেন? উনি ভালো মানুষ মা। শোন, ওই করিম আর তানিয়া এদিকে কেন আসে জানিস? লোভের, সবই লোভ। লোভের কারণে এত বড় বাড়ি, এত সসম্পত্তি, এসবের কারণে তার এদিকে আসে। এই ঘরে যারাই আসে তাদের সবাইকেই তোমার লোভী কেন মনে হয়? একদিন তুই সবকিছু বুঝতে পারবি। কি বুঝতে পারো মা?
এই বিশাল সম্পত্তি চাচাই কষ্ট করে এই বিশাল সম্পত্তি করেছে। আর মা, তুমিই বলো তো, এই সম্পত্তির উপর তোমার এত লোভ কেন? এতে লোভ কিসের? এই সম্পত্তির একদিন তো সব তোরই হবে। মা, আমার কোনো সম্পত্তির লোভ নাই। আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই। আজকাল চাকরিতে কি আর তেমন হয়? যে টাকা বেতন দেয়, বেতনের টাকা দিয়ে জীবন চলে নাকি? মা, এসব ভাবার দরকার নেই তোমার। নিজের নিয়ে চিন্তা করো না। আমি তোর মা, তোর জন্য আমি চিন্তা করবো না তো কি করবে বল? মা, এসব বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগতাছে না। আমি বন্ধু সাগরে বাসায় যাইতাছি, আজকে রাতে ঘরে ফিরুন না। ভালো কথা বললেও তোর রাগ উঠে যায়। করিম আর তানিয়াকে পেয়ে ধনী ব্যক্তির অনেক খুশি হয়। সারা দিন একা একা বসে থাকতে তার ভালো লাগতো না, তাই এখন সুযোগ পেলেই উনি করিমের সাথে কথা বলতো। বুঝলি করিম, গ্রামের ধনী ব্যক্তি হওয়াটাও অনেক ঝামেলার ব্যাপার। লোকজন অনেক রকমের সমস্যা সমাধানের জন্য আসছি, মাঝে মাঝে তো মজাদার অনেক সিন হয়ে যায়। একটা মজার ঘটনা বলি তোকে। কথাটা হলো, আমাদের গ্রামে একটা সময় সাব্বির নামের একটা ছেলে থাকতো। দেখতে তো অনেক সুন্দর ছিল, কিন্তু তার বিয়া হয়েছিল না। কেন বাবু? ওই কি কিছু করতো না? আরে করতো, কিন্তু ওই অনেক রাগী ছিল। ছোট ছোট কথায় অনেক রেগে যেত। আরে, এমন লোক থেকে তো সবাই দূরেই পলায়। তারপর বাবু? তারপর আর কি, অনেক খোঁজাখুঁজি পর তার মায়া নামের একটা মেয়ে পছন্দ হয়। এখন মায়া অনেক সুন্দর ছিল, কিন্তু মায়া সাব্বিরকে কোনোভাবেই পছন্দ করতো না। ও, তাহলে কি সাব্বিরের বিয়ে হয় নাই? বিয়া তো হইছে, কিন্তু মায়া একটা শর্ত রাখছিল। মায়া বলেছিল ও তখনই বিয়া করবে যখন সাব্বির মায়াকে রান্না করে হারাতে পারবে। আরে বাহ, অনেক মজার নিয়ম ছিল। তারপর কি হলো বাবু? তারপর আর কি, গ্রামের মাঠে রান্না করার প্রতিযোগিতা শুরু হয়। আমি নিজে রেফারি হয়েছিলাম। পুরো গ্রামের সবাই এসেছে। আচ্ছা, তারপর কি হলো বাবুজি? আরে জলদি বলেন। তারপর হলো কি, দুজন রান্না করা শুরু করলো। দুজনে অনেক ভালোভাবে রান্না করতেছিল। তখনই হলো কি, গাছ থেকে একটি পাখি পটি করে দেয়, সোজা সাব্বিরের খাবারের উপর গিয়ে পড়ে। তারপর কি হলো বাবু? গ্রামের সবাই জোরে জোরে হাসতে থাকে। এখন ঘটনাটি এমন হয়েছে যে সবাই হেসে দেয়। মায়া সবার সামনে বলে, সাব্বির অনেক ভালো ছেলে, আমি ওকে বিয়া করুম। ব্যাস, তারপরে কিছুদিনের মধ্যেই তাদের দুজনের ধুমধাম করে বিয়া হয়ে যায়। অনেক মজা লাগলো। এমন মজাদার ঘটনা আরো শুনতে চাই বাবু, বলেন না। ব্যাস ব্যাস, আজকের জন্য এতটুকুই থাক। অন্য কোনো দিন আবার আরেকটা মজাদার ঘটনা শোনাবো। ঠিক আছে, এখন যা। ঠিক আছে বাবুজি। ধনী ব্যক্তির সৎ ভাইয়ের নাম ছিল রাহুল। ধনী ব্যক্তি যখন ছোট ছিল তখনই তার মা মারা যায়, আর তার বাবা দ্বিতীয় আর একটা বিয়ে করে। ওই ঘরে রাহুলের জন্ম হয়। ধনী ব্যক্তি তার ভাইকে অনেক ভালোবাসত, কিন্তু তার ভাই আর ভাবি সবসময় তার খারাপ চাইত। তোমার ছেলে নিজের ভালো কোনো সময় বুঝবো নাকি? কেন, ওই আবার কি করলো? ওর বুঝা দরকার, এই বিশাল সম্পত্তি একদিন সব ওর হবে, কিন্তু ওর এই ঘর বাড়ি নিয়ে কোনো চিন্তাই নাই। আরে, তোমার এসব চিন্তা করার কোনো দরকার নাই। বড় ভাইয়ের দিন এখন এমনিতেও শেষ। সৎ ভাই কখনো আপন হয় না। আমি তাকে কোনো সময় আপন ভাবিই নাই। ছোটবেলা থেকে দেখছি সবাই ওনাকেই ভালোবাসে, এমনকি আমার মাও। ভাইয়া তো সারা দিনই করিম আর তানিয়ার সাথেই বসে থাকে। কি দরকার ছিল ওদেরকে এই ঘরে জায়গা দেওয়া? ভালো করছে তাদেরকে এখানে এনে। আরে তুমি কি করতে চাইতাছো, আমাকেও তো বলো। আরে, আজকে মাঝ রাতে বালিশ চাপা দিয়ে ভাইয়াকে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে দেব। কি বলতেছো তুমি? যদি ধরা খেয়ে যাই তাহলে কি
হবে একবার ভেবে দেখেছো? কিচ্ছু হবে না আমাদের, সব দোষ করিম আর তানিয়ার উপর দিয়ে দিন। সবাই মনে করবো ওরা দুজনেই ভাইয়াকে মেরেছে। খুবই ভালো চিন্তা ভাবনা করেছো। যদি ওরা দুজন রাস্তা থেকে সরে যায় তাহলে সম্পত্তি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আরে ভাইয়া যে পর্যন্ত বেঁচে আছে সে সব কিছু গরিবের মধ্যে বিলায়া দেব। একবার তো খাওয়া দাওয়ার সময় বলতেছিল কি অর্ধেক সম্পত্তি দান করে দিবে। সব জিনিসে খালি বেশি বেশি করে। এখন আর বেশি দিন করতে দিব না আমি। তারপরে কি হবে? রাহুল কি তার বড় ভাইকে মারতে পারবে? আর যদি মেরেই ফেলে তাহলে করিম আর তানিয়ার কি হবে? এই সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, আশা রাখি আমাদের পাশেই থাকবে।